সাভারের বিতর্কিত উপজেলা চেয়ারম্যান রাজীবের অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদক তদন্তে কমিটি তথ্য পেতে বিভিন্ন দপ্তরে চিঠি। সাবেক আইজিপি বেনজিরকে জিজ্ঞাসাবাদ করবে দুদক। 6 জুন তলব। অপরাধী যেই হোক তদন্তে বাধা নেই জানালেন কাদের। উপকূল জুড়ে কেবল ঘূর্ণিঝড় রিমালের ক্ষতচিহ্ন। খোলা আকাশের নিচে লাখ লাখ মানুষ। দুর্গতদের সহায়তার নির্দেশ প্রধানমন্ত্রীর। 27 উপজেলায় ভোট কাল পাঠানো হয়েছে সরঞ্জাম। স্থগিত 22 উপজেলার বিষয়ে সিদ্ধান্ত পরে জানালো নির্বাচন কমিশন। আমন্ত্রণ সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি তাসনুভা তন্নি। সাভারের বিতর্কিত ও সমালোচিত উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের বিপুল অবৈধ সম্পদের সন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন, দুদক। ব্যাংক, রাজুক, সাব রেজিস্ট্রি অফিস, সিটি কর্পোরেশন ও বিআরটিএ সহ সরকারি বিভিন্ন দপ্তরে তথ্য চেয়ে চিঠি দিয়েছে তারা। একই সাথে তার স্ত্রীর সম্পদেরও তথ্য চাওয়া হয়েছে। মহিউদ্দিন আহমেদের সহযোগিতায় মাজহারুল ইসলামের রিপোর্ট। রাজধানীর অদূরে সাভারের উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার করে গড়েছেন সম্পদের পাহাড়। স্থানীয় ছাত্রনেতা থেকে রাজনীতির ছত্রছায়ায় অর্জিত সম্পত্তির মধ্যে রয়েছে রাজমহল, রাজ প্যালেস, অর্ধশতাধিক বাড়ি, ফ্ল্যাট, 100 একরের বেশি সম্পত্তি। দাপট আর ত্রাসে সাভারের অঘোষিত সম্রাট এ রাজীব। সম্প্রতি এ উপজেলা চেয়ারম্যানের অবৈধ সম্পত্তি নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশ করে দেশ টেলিভিশন। অবশেষে রাজীবের এসব অবৈধ সম্পদের অনুসন্ধানে 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন, দুদক। রাজীবের ব্যাংক লেনদেনের তথ্য চেয়ে 62টি তফসিলি ব্যাংকে চিঠি দিয়েছেন দুদকের তদন্ত কর্মকর্তারা। রাজুকের আওতাধীন এলাকায় রাজীব ও তার স্ত্রীর নামে কোনো ফ্ল্যাট ও প্লট আছে কিনা তা জানতে চেয়ে চিঠি দেওয়া হয়েছে রাজুককে। একই সাথে রাজধানীর আশেপাশের এলাকায় তার কোনো জমি আছে কিনা এবং তার কত সংখ্যক গাড়ি আছে সেগুলো জানতেও চিঠি দেওয়া হয়েছে সাব রেজিস্ট্রি অফিস এবং বিআরটিএ কার্যালয়ে। জনপ্রতিনিধিদের এমন অবৈধ সম্পত্তি অর্জনে হতাশা ব্যক্ত করে টিআইবির নির্বাহী পরিচালক বলছেন, দুর্নীতিবাদ জনপ্রতিনিধিরা সমাজের বিস্ফোরক। জনপ্রতিনিধিত্বের অবস্থান এবং তার মাধ্যমে ঊর্ধ্বতন পর্যায়ে রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তির সাথে যোগ সাজসের মাধ্যমে বা তার সহায়তায়, পৃষ্ঠপোষকতায় যদি অবৈধ বা বৈধের সাথে অসামঞ্জস্যপূর্ণ সম্পদের মালিকানা অর্জন করা হয়ে থাকে তাকে বিচারে আনতে হবে, সেটা যেই হোক না কেন। রাজীব বেনামে যে সম্পদ গড়েছেন তাতে অন্য কারো সংশ্লিষ্টতা থাকলে তদন্তে তাদের নামও উঠে আসবে বলে জানিয়েছেন দুদক। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। এ বিষয়ে আরো জানাতে সহকর্মী মহিউদ্দিন আহমেদ যোগ দিয়েছেন স্টুডিওতে। মহিউদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। সাভারের বিতর্কিত উপজেলা চেয়ারম্যান রাজীবের অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদক নেমেছে, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। আপনার রিপোর্টেও আমরা সেটি দেখেছি। বিভিন্ন দপ্তরে চিঠিও দেওয়া হয়েছে। জানাবেন পরবর্তী ধাপগুলো কি? ধন্যবাদ আপনার মাধ্যমে আমাদের দেশ টিভির দর্শকদের। দুর্নীতি দমন কমিশন প্রথমে যে অভিযোগটি আসে সেটি হচ্ছে যে আমাদের দেশ টিভিতে একটি ধারাবাহিক প্রতিবেদন প্রচারিত হয়েছিল রাজীবের বিরুদ্ধে এবং তার যারা সহযোগী আছে তাদের নিয়ে এটি প্রচার হয়েছিল। এছাড়া এর আগে আদালত থেকে একটি নির্দেশনা ছিল, তার এই বিষয়টি এর আগেও কিছু গণমাধ্যমে ছোট ছোট করে এসেছিল। দেশ টিভি ওভারঅল মিলে এই বিষয়টা তুলে ধরেছিল। এখন যে চিঠি পাঠিয়েছে বিভিন্ন জায়গায়, সেখান থেকে যে তথ্যগুলো আসবে ওই তথ্যগুলো যাচাই বাছাই করার জন্য কিছুদিন পরে রাজীবকে তলব করবে, রাজীবকে ডাকবে। যে ব্যাংকগুলোতে চিঠি দিয়েছে সেই ব্যাংকগুলো থেকে যে কাগজগুলো আসবে, তার কোথায় কোন ব্যাংক হিসাব আছে এবং কত টাকা আছে সেই বিষয়টি তারা আগে স্পষ্ট হবেন। এবং রিপোর্টে যে বিষয়গুলো উঠে এসেছে তার অনেক সম্পদ, কয়েক হাজার কোটি টাকার, সেই সম্পদগুলো আসলে কার নামে কিনেছে, তার নামে, তার স্ত্রীর নামে এবং তার সন্তানের ব্যাংক অ্যাকাউন্ট আছে কিনা সেটিও জানতে চেয়েছে দুর্নীতি দমন কমিশনের যে কর্মকর্তা তিনি। তো সেগুলো যখন আসবেন এগুলো মিলিয়ে দেখবেন, মিলিয়ে দেখার পরে তাকে ডাকবেন। তাকে যখন ডাকবেন, ডাক দিয়ে তার কাছ থেকে জানতে চাইবেন যে আসলে আমরা যে তথ্যগুলো চেয়েছি এগুলো মিলিয়ে নিবে দুর্নীতি দমন কমিশন, যে সে কী বলে, তার কাছে কী কী এভিডেন্স আছে এবং দুর্নীতি দমন কমিশন কী পেয়েছে, এই দুইটি মিলিয়ে দেখবে। দেখার পরবর্তীতে যেই ধাপগুলো আসে সেটি হচ্ছে, যদি কখনো তারা মনে করে যে না, যেই তথ্য তারা পেয়েছি এটি এনাফ, এটা দিয়ে দুর্নীতি দমন কমিশন মামলায় চলে যেতে পারে। তো সেই জায়গায় তারা কাজ করতেছে। এখন পর্যন্ত যেই এভিডেন্স আছে সেটি তারা হয়তো ভাবছে যে মামলা যাওয়ার মতো না। একভাবে আসলে বলা যায় যে এখন যে ধাপটি দুর্নীতি দমন কমিশন নিচ্ছে সেটি একেবারে প্রথম ধাপ। হ্যাঁ, তারা কিছুদিন আগেই তদন্ত কমিটি গঠন করেছে 3 সদস্যের। সেজন্য এখন রাজীবের পরবর্তী ধাপ হবে, সে যখন আসবে তখন ধরেন তার এনআইডি কার্ড নিয়ে আসতে হবে, তার সাথে করে পাসপোর্ট নিয়ে আসতে হবে এবং তার যে আয়কর নথি আছে সেটি নিয়ে আসতে হবে। এই বিষয়গুলো তখন তারা মিলিয়ে দেখবেন, সবকিছু আয়কর নথিতে আসলে কি আছে
এবং তার সম্পদ তারা দুর্নীতি দমন কমিশন কি পেয়েছে, এইসব মিলিয়ে দেখে তার পরবর্তী ব্যবস্থা মামলার এজাহার। তার পরবর্তীতে দুর্নীতি দমন কমিশনের যে প্যাটার্ন সেটা হচ্ছে মামলাও তারা করবে, তদন্ত তারা করবে, এর পরবর্তীতে ওটা তদন্তে যাবে। এখন সবকিছু নির্ভর করছে এই যে চিঠিগুলো দিয়েছে এগুলি এক এক জায়গায় এক এক ধরনের তারিখ দিয়েছেন। যেমন বিআরটিকে একটা ডেট দিয়েছেন, এই ডেটের মধ্যে তাদের কাছে যে তথ্য আছে রাজীবের গাড়ি সংক্রান্ত সেগুলো যেন দেয়। ব্যাংকে বলেছে 26 মার্চের মধ্যে দেওয়ার জন্য, তাদের ডেট অলরেডি চলে গেছে। আবার এই প্রতিষ্ঠানগুলো যদি প্রয়োজন মনে করে যে না রাজীবের আসলে অনেক কাগজপত্র খুঁজে পাচ্ছে না, রাজুক এখনো তার ফাইলগুলো অনেক আগের খুঁজে পাচ্ছে না, তারা আবার চাইলে সময় নিতে পারে। দুর্নীতি দমন কমিশনকে বলবে যে আমাদেরকে সময় দেন, আমরা এই সময়ের মধ্যে আপনাকে তথ্য দিতে পারছি। পুরো কাজটি আসলে এক ধরনের সমন্বিতভাবে করার প্রয়োজন আছে বলে সমন্বিতভাবে। সেই জায়গাটিতে আসলে এই দুর্নীতি দমন কমিশন যে এই ধরনের অনুসন্ধান এখন শুরু করছে, সেই অনুসন্ধানে আসলে সময় দীর্ঘায়িত হতে যাচ্ছে কিনা? না, এটি আসলে দুর্নীতি দমন কমিশন এখন যে কমিশন আছে, যেটি আমরা সম্প্রতি গত কয়েক মাস ধরে দেখছি, সেটি হচ্ছে এই কমিশনের গতি এসেছে। এর আগে ধরেন একটি অনুসন্ধান তদন্ত আমরা নিজেরাই এই সমস্ত রিপোর্ট করতাম যে 1 যুগ ধরে পড়ে আছে, 8 বছর ধরে পড়ে আছে। বর্তমান যে কমিশন, এই কমিশনের যে চেয়ারম্যান, তিনি এই জায়গায় একটা বড় পরিবর্তন নিয়ে এসেছেন। তিনি হচ্ছে এখন মানে টাইম টু টাইম কর্মকর্তাদের অ্যালার্ম করেন যে তোমার কাছে যে অনুসন্ধানটা আছে সেটি 10 দিনের মধ্যে দেওয়ার কথা ছিল, তুমি দিয়েছো কিনা। তো ওই জায়গায় এখন যে গতি দুর্নীতি দমন কমিশনের, এই গতিতে মনে হচ্ছে না যে এটা দেরি হবে। তো সেই জায়গায় আমরা বিলম্বের অভিযোগটা এখনো আনতে পারছি না। আগে অভিযোগগুলো আসুক, বিভিন্ন জায়গা থেকে যে কাগজগুলো আসার কথা সেগুলো আসুক, তারপরে বোঝা যাবে। আমার মনে হচ্ছে না এটি দেরি হবে। জি, আপনি শুরুতে বলছিলেন আসলে দেশ টেলিভিশনে চেয়ারম্যান রাজীবের অবৈধ সম্পদ নিয়ে যে আমরা রিপোর্ট করেছি, সেটির পরে আসলে দুদক এই ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। সরকার আসলে কেন, কিংবা দুদক আসলে কেন আগে থেকে এই ধরনের উদ্যোগ গ্রহণ করে না? আসলে বিষয়গুলো কোনো না কোনোভাবে নজরে আসতে হয়। অনেক বড় দেশ, আর আমাদের দেশে অভিযুক্ত ব্যক্তির সংখ্যা বলতে গেলেই বেশি। কোনো না কোনোভাবে লোকজনের বিরুদ্ধে অনেক অভিযোগ। যে সংস্থা, একটিমাত্র সংস্থা, এই সংস্থা ধরেন যে জনবল, এটা দিয়ে একবার সবগুলো একসাথে নিয়ে আসার মতো যে ক্যাপাসিটি, সেটি আসলে এই সংস্থার নেই। আইনিভাবে অনেক সক্ষমতা আছে, কিন্তু এত মানুষকে একসাথে আইনের আওতায় আনা এবং আপনার দুর্নীতির অনুসন্ধানগুলো করা খুব কঠিন কাজ। এখানে আপনার খুব তথ্য প্রমাণ দিয়ে এগুলো প্রুভ করতে হয়, আদালতে নিতে হয়। আদালতে যাওয়ার পরে দুদক কর্মকর্তাদের জেরা করতে হয় যে তুমি যে লোকের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসছো, এটির প্রমাণ কি আছে তোমার কাছে, কাগজগুলো। এবং সেই কাগজগুলো ধরেন সেখান থেকে আনলে হবে না, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক সত্যায়িত হতে হবে। ধরেন বিআরটি যদি একটি চিঠি দিয়ে বলে যে তার 5টি গাড়ি আছে, ওই 5টি গাড়ির কাগজ তাদেরকে উপস্থাপন করতে হবে। এই জন্যই এই সময়গুলো লাগে। আর রাজীবের বিষয়ে আরেকটি ঘটনা হচ্ছে, আমরা যেটি প্রতিবেদনে বা এর আগে নিউজগুলোতে দেখেছি, সেটি হচ্ছে তার যারা সহযোগী, তার একেবারে ঘনিষ্ঠ লোকজন, তারা আসলে প্রচুর সম্পদের মালিক হয়েছেন। তারাও রাজীবের যে পাওয়ার, যে ক্ষমতা, সেটি ব্যবহার করে হয়েছেন। তো আমি এই সংস্থার কাজের যে প্যাটার্ন এবং আমি কর্মকর্তাদের সাথে কথা বলে যেটি জানতে পারলাম, সেটি হচ্ছে তারা পরবর্তীতে আরেকটু সময় নেওয়ার পরে তার যারা সহযোগী আছে তাদেরকেও কিন্তু এর সাথে ইনক্লুড করে ফেলবে ক্রমান্বয়ে। আস্তে আস্তে যখন তারা পার্টনার আসে, তাকে নিয়ে আসবে। আসার পরে এর রাজীবের যে প্রক্রিয়া এখন যে শুরু হয়েছে, অনুসন্ধান প্রক্রিয়া, এটার সাথে তার সহযোগীরাও কিন্তু হয়ে যাবে, যোগ হয়ে যাবে। জি, অর্থাৎ পুরো বিষয়টি আসলে হয়তো আরো অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার হতে যাচ্ছে, যদি আসলে ঠিকঠাক মতো আমরা এই অনুসন্ধান দুদকের মাধ্যমে আমরা পেয়ে থাকি। অসংখ্য ধন্যবাদ মহিউদ্দিন আপনাকে। আমাদেরকে সাভারের বিতর্কিত উপজেলা চেয়ারম্যান রাজীবের অবৈধ সম্পদ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মহিউদ্দিন আহমেদ। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন দুদক। একই সঙ্গে তার স্ত্রী ও সন্তানদেরও তলব করা হয়েছে। আগামী 6 জুন বেনজির আহমেদকে এবং 9 জুন তার স্ত্রী সন্তানদের হাজির হতে নোটিশ দেওয়া হয়েছে। এর আগে দুদকের আবেদনের প্রেক্ষিতে সাবেক আইজিপির স্থাবর অস্থাবর সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দেন আদালত। জুবায়ের রাজিন জানাচ্ছেন বিস্তারিত। সম্প্রতি সাবেক আইজিপি বেনজির আহমেদের অবৈধ সম্পদ নিয়ে গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশ ও প্রচার করা হয়। বেনজিরের বিপুল সম্পদের মধ্যে রয়েছে গোপালগঞ্জের শাহপুর ইউনিয়নে সাভানা ইকো রিসোর্ট নামের এক অভিজাত ও দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র। এছাড়া তার স্ত্রী ও 2 মেয়ের নামে দেশের বিভিন্ন এলাকায় অন্তত 6টি কোম্পানির খোঁজ মিলেছে। 5 প্রতিষ্ঠানে বিনিয়োগের পরিমাণ 500 কোটি টাকার বেশি। গেল বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশন দুদকের প্রতিবেদনে উল্লেখ করা হয়, বেনজির আহমেদের বিরুদ্ধে অভিযোগ তিনি ক্ষমতার অপব্যবহার করে দেশে বিদেশে নামে বেনামে শত শত কোটি টাকার সম্পদ গড়েছেন। এসব সম্পত্তি স্থানান্তর, বিক্রি ও বিদেশে পাচারের চেষ্টা করেছেন তিনি। এ অবস্থায় রাষ্ট্রের ক্ষতি আশঙ্কা করে তার সব সম্পত্তি ক্রোকের আবেদন করেন দুদক কর্মকর্তা। আদালত এরই প্রেক্ষিতে মানি লন্ডারিং আইন ও দুর্নীতি দমন কমিশন বিধির আলোকে সাবেক এ আইজিপির সব সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন। এবার সাবেক এই আইজিপিকে তলব করল দুর্নীতি দমন কমিশন। আগামী 6 জুন বেনজির আহমেদকে তলব করেছে দুর্নীতি বিরোধী এ সংস্থা।
একই সাথে 9 জুন তলব করা হয়েছে বেনজির আহমেদের স্ত্রী ও সন্তানদের। জুবায়ের রাজিন, দেশ টিভি, ঢাকা। দর্শক, এই বিষয়ে আরো জানাতে আবারও আমরা যুক্ত হতে চাই স্টুডিওতে আমাদের সহকর্মী মহিউদ্দিন আহমেদের সাথে। মহিউদ্দিন, সাবেক আইজিপি বেনজিরের জিজ্ঞাসাবাদ করবে দুদক। আমরা জানতে পেরেছি 6 জুন তাকে তলব করা হয়েছে, সেই সাথে তার স্ত্রী সন্তানদেরও তলব করা হয়েছে। কি ধরনের প্রশ্ন আসলে দুদকের তরফ থেকে তাকে করা হতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আমার কাছে যেটি মনে হচ্ছে, এখন পর্যন্ত দুর্নীতি দমন কমিশন সাবেক আইজি বেনজির আহমেদ সম্পর্কে যে তথ্য পেয়েছেন, একটি মামলা করার জন্য এই সমস্ত তথ্য যথেষ্ট। কিন্তু যেহেতু এখানে তিনি একজন পুলিশের সাবেক কর্মকর্তা, আইজিপি ছিলেন, এটি তারা অনেক সতর্কতার সঙ্গে দুর্নীতি দমন কমিশন কাজ করতেছে, যেন মামলা করার আগে কোনো ধরনের গ্যাপ না থাকে। সেই গ্যাপটা পূরণ করার জন্য তারা বেনজির আহমেদকে তলব করেছেন। তারা এই জিজ্ঞাসাবাদ মামলার পরেও করতে পারতেন, কিন্তু সেই জায়গায় তারা যায়নি। আগেই নিশ্চিত হতে চাচ্ছে যে আসলে তারা যে তথ্যগুলো পেয়েছেন সেগুলো সম্পর্কে বেনজির আহমেদ কি বলেন এবং তার ফ্যামিলি কি বলেন। এখন তিনি আসলে তাকে কি জিজ্ঞাসাবাদ করবেন, তিনি আসার সময় তাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে তিনি তার ন্যাশনাল আইডিটা নিয়ে আসতে হবে। ন্যাশনাল আইডি কার্ড নিয়ে আসলে যেটি হবে সেটি হচ্ছে তার যদি নামে আর কোথাও কোনো সম্পত্তি থাকে, প্রায় ধরেন 116-17টা প্রতিষ্ঠানে দুর্নীতি দমন কমিশন সার্চিং করার সুযোগ পাবে তার এনআইডি দিয়ে। একের সঙ্গে তার পাসপোর্টটা নিয়ে আসতে হবে। এগুলো সাধারণত চায়, এগুলো সব যারা বড় মাপের দুর্নীতির অভিযোগ তাদের বিরুদ্ধে উঠে এগুলো দুর্নীতি দমন কমিশন চায়। তো সেক্ষেত্রে তাকে পাসপোর্ট নিয়ে আসতে হবে। পাসপোর্ট নিয়ে আসলে যেটি করবে দুর্নীতি দমন কমিশন, যদি তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিতে হয়, সেক্ষেত্রে তার পাসপোর্ট নাম্বারটা লাগে। দুর্নীতি দমন কমিশন সে পাসপোর্ট নাম্বারটা পেয়ে যাওয়ার পরে তারা আপনার বিমানবন্দরে চিঠি লিখতে পারলো যে এই পাসপোর্ট নাম্বারের ব্যক্তি যেন বিদেশ যেতে না পারে, এটি তাকে নিয়ে আসতে হবে। একই সঙ্গে তার যে আয়কর রিটার্ন আছে সেটি নিয়ে আসতে হবে। আয়কর রিটার্ন নিয়ে আসলে যেটি হবে, আপনি দেখেন ওনার যে পরিমাণ সম্পদ এখন পর্যন্ত উঠে এসেছে বিভিন্ন পত্রপত্রিকায় অথবা দুর্নীতি দমন কমিশনের প্রাথমিক অনুসন্ধানে, সেই জায়গায় গিয়ে তার আয়কর রিটার্নে আমার মনে হয় না যে একজন পুলিশ কর্মকর্তা তার আয়কর রিটার্নে এতগুলা সম্পদ উল্লেখ করেছেন। যখন এটি স্পষ্ট হয়ে যাবেন যে আয়কর রিটার্নে তার আছে এত একর জমি আর এখানে হচ্ছে 100 একর জমি, এই জায়গায় গিয়ে দুটি অপরাধ হয়ে যাবে। একটি হচ্ছে তিনি আয়কর রিটার্নের মধ্যে একটা অপরাধ করবেন যে তার আয়ের সাথে সামঞ্জস্য, আর তিনি সম্পদের তথ্য লুকিয়েছেন, গোপন করেছেন, এটি আরেকটি ধারার অপরাধ। এই জন্য তাকে আরেকটি ধারায় মামলা করা হবে। যদি দুর্নীতি দমন কমিশন মামলা করে ধারাটি হয়ে যাবে। একই সঙ্গে তার স্ত্রী এবং সন্তানকে ডেকেছেন, দেখেন একই দিন কিন্তু ডাকে নাই। একই দিন কেন ডাকে নাই? 9 তারিখে ডেকেছে। তাদেরকে আবার আলাদা করে তাদের কাছে জানতে চাইবে যে তাদের নামে যে এতগুলো সম্পদ হয়েছে এটি আসলে তারা জানতেন কিনা, তাদের সম্মতি আছে কিনা। যদি তারা বলেন যে আমাদের সম্মতি আছে, তাহলে তারা এই অপরাধের সাথে আরও জড়িয়ে গেলেন, যে জেনে শুনে অপরাধটা করেছেন। এক্ষেত্রে অনেকেই এই কৌশলের অবলম্বন করে, যে স্ত্রী সন্তানরা এসে বলে যে আমরা জানতাম না যে আমাদের নামে এই সম্পত্তি হয়েছে। এটা অনেক বড় একটি মামলায় একটি টেলিভিশনের এমডি ছিলেন, তিনি একটা বড় গ্রুপের, তার স্ত্রীর ক্ষেত্রে এমনটা হয়েছে। উনি এসে বলে দিলেন যে আমার যে এত কিছু হয়েছে যে আমি জানতাম না। দেখলো স্বামীর গায়ের উপরে দোষ দিয়ে গেলো, যেহেতু স্বামী কোরবানি হয়ে যাবে একাই হোক আমরা বেঁচে যাই, এরকম আর কি ঘটনাটা। তো বেনজির আহমেদের ক্ষেত্রে তার স্ত্রী এবং সন্তানকে জিজ্ঞাসাবাদ করার পরে তারা যদি এই বিষয়গুলো বলে যে তারা জানেন না, তাহলে এক ধরনের ধারা যাইতে হবে দুর্নীতি দমন কমিশনকে। আর যদি বলে না তারা জানে এই সব দিল, তাহলে আরেকটি লাইনে যাবে। এবং দুইজনের বক্তব্য যদি 2 রকম হয়ে যায়, 3 জনের বক্তব্য 3 রকম হয়ে যায়, সেক্ষেত্রে তারা আর অনুসন্ধানের জন্য আরও কিছু সুযোগ পেয়ে যাবে কে কীরকম বলেছে। মূলত এই বিষয়গুলো তাদের কাছে জানতে চাইবে দুর্নীতি দমন কমিশন। আপনি একটি কথা বলছিলেন আসলে যে দুর্নীতি দমন কমিশন তাকে অনেক ধরনের কাগজপত্র নিয়ে আসতে বলবে। আপনি বেশ কিছু আশঙ্কার কথাও বলছিলেন, যদিও আসলে মামলা নিয়ে এখনো আসলে আমরা কোনো ধরনের সত্যতা যাচাই করবার সুযোগ নেই, যেহেতু কোনো ধরনের তদন্ত রিপোর্ট আসেনি। যে আশঙ্কাগুলো আপনি করছিলেন, বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা কিংবা এই ধরনের নিষেধাজ্ঞা আসবার সুযোগ কতখানি? তবে এখন পর্যন্ত আমরা এই অনুসন্ধানের যে গতি আমরা দেখতে পাচ্ছি এবং কমিশন যেই গতিতে আগাচ্ছে, সেটি দেখে মনে হচ্ছে যে এখন তারা পজিটিভলি আগাচ্ছে। পজিটিভ তাদের দৃষ্টিতে, পজিটিভ দুদকের দৃষ্টিতে তারা এটি মনে হয় মামলার দিকে যাবে। সাধারণত এই লেভেলের একজন লোকজনের বিরুদ্ধে এত র্যাপিডলি আমাদের দেশের প্রেক্ষিতে এত র্যাপিডলি আগায় না। যখন র্যাপিডলি আগায় তখন বুঝতে হবে যে এখানে সামথিং রং, অথবা কর্তৃপক্ষ হার্ডলাইনে চলে গেছে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে পরিস্থিতি সেই দিকে যাওয়ার আশঙ্কা বেশি, যদি না বেনজির আহমেদ সেটি কর্তৃপক্ষকে সন্তুষ্ট করতে না পারেন। তার যে সম্পদ সেটি কিভাবে কিনেছেন, কিভাবে অর্জন করেছেন, সেই টাকা কোন পথে উনি আয় করেছেন, সেটার সাথে তার বেতনের সামঞ্জস্য কীরকম, যতক্ষণ পর্যন্ত উনি সন্তুষ্ট না করতে পারবে ততক্ষণ পর্যন্ত এই আশঙ্কাটা থেকেই যাচ্ছে যে দুর্নীতি দমন কমিশন মামলার দিকেই যাবে। এবং যেহেতু মামলার দিকে যাবে, সেহেতু আসামি যদি দেশের বাইরে চলে যাওয়ার আশঙ্কা থাকে, বিদেশ যাতে নিষেধাজ্ঞা দিতে পারে। এর আগে তাকে যে তলব করেছে, আপনি দেখেন তলবও কিন্তু না করে দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতো, মামলা করে দিতে পারতো, কিন্তু তলব করেছে।
তো দুর্নীতি দমন কমিশন একটা লোককে তলব করার পরেও কিন্তু ওই ব্যক্তির সামাজিকভাবে এক ধরনের মর্যাদা ক্ষুণ্ণ হয়। আমি যতটুকু বুঝি, দুর্নীতি দমন কমিশন থেকে যদি আপনাকে শুভেচ্ছা জানিয়ে একটা চিঠি পাঠানো হয়, সেখানে আমন্ত্রণ জানিয়ে, তারপরে আপনার কিন্তু পাশের লোক যখন দেখবে যে আপনাকে দুর্নীতি দমন কমিশন থেকে একটা চিঠি এসেছে, আপনার দিকে বাঁকা দৃষ্টিতে তাকাবে যে নিশ্চয় কোনো এমন ভুল করেছে, দুর্নীতি করেছে, কোনো অকাম করেছে, সেই জন্য তাকে ডেকেছে। তো ওই জায়গা থেকে ওনাকে তলব করার পর থেকে ওনার স্ত্রী বলেন, সন্তান বলেন এবং বেনজির আহমেদ নিজে, তার যে সোসাইটি আছে, তারা যে সমাজে বসবাস করে, ওই জায়গায় তার যে ভাবমূর্তি ছিল, আমার মনে হয় সেই জায়গায় কিছুটা হইলেও ক্ষুণ্ণ হবে। এরপর আসলে 6 জুন তাকে যে তলব করা হয়েছে, এর পরবর্তী সিদ্ধান্ত জানতে আমাদের নিশ্চয়ই 6 জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবং উনি চাইলে, বেনজির আহমেদ চাইলে কিন্তু 6 জুন সময় নিতে পারে। উনি সময় চাইতে পারে যে আমি অসুস্থ, কোনো না কোনো কজ দেখিয়ে, সত্যি সত্যি কোনো অসুবিধা তিনি থাকতে পারেন, অসুবিধা দেখে তিনি সময় নিতে পারেন। তার স্ত্রীর ক্ষেত্রেও তাই করতে পারেন, কিন্তু 2 বারে বেশি আমার মনে হয় এটা পারবে না। 2 বার, হ্যাঁ, এই সুযোগটা উনি 2 বারে বেশি নিতে পারবেন না। এখন সেটি কিভাবে নেবেন, সেটি নিশ্চয়ই বেনজির আহমেদ অনেক বড় পুলিশ অফিসার ছিলেন, অনেক মামলা উনি মোকাবেলা করেছেন, মানুষের বিরুদ্ধে করেছেন, সেগুলা আদালতে নিয়েছেন। উনি নিশ্চয়ই সেই বিষয়টা বুঝবেন যে কিভাবে পরিস্থিতিটা তিনি সামাল দেবেন। জি, ধন্যবাদ আপনাকে মহিউদ্দিন। দর্শক, সাবেক আইজিপি বেনজিরের জিজ্ঞাসাবাদের বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মহিউদ্দিন আহমেদ। দেখছেন সংবাদ রাত। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে উপকূল জুড়ে কেবল ক্ষতচিহ্ন, উপড়ে পড়েছে গাছপালা, নষ্ট হচ্ছে বিস্তীর্ণ ফসলি জমি, এখনো পানিবন্দী লাখ লাখ মানুষ। উপকূলের বেশিরভাগ এলাকায় বন্ধ বিদ্যুৎ সরবরাহ, ক্ষতিগ্রস্তদের প্রয়োজন জরুরি সহায়তা। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। ঘূর্ণিঝড় রিমালের টানা 2 দিনের তাণ্ডবে ক্ষতচিহ্ন এখন স্পষ্ট। প্রাণহানি থেকে শুরু করে ঘরবাড়ি, ফসলি জমি, গাছপালা ও বৈদ্যুতিক ব্যবস্থার ব্যাপক ক্ষতি সাধন করেছে এটি। বরগুনায় ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ভেঙে পড়েছে গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি, বিচ্ছিন্ন হয়েছে লাখো গ্রাহকের বিদ্যুৎ সংযোগ। গাছ ভেঙে পড়ে অনেক জায়গায় বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ। জোয়ারের পানিতে ডুবেছে বিস্তীর্ণ এলাকা। আগাম প্রস্তুতির কারণে প্রাণহানি না হলেও জলোচ্ছ্বাসে ভেসে গেছে গবাদি পশু, মাছের ঘের ও ফসলি ক্ষেত। বাড়িঘর ও জনপদ ভাসছে নোনা পানিতে। টানা 2 দিনের তাণ্ডবে ক্ষতবিক্ষত ভোলার বিস্তীর্ণ উপকূল। অনেকেই আশ্রয় নিয়েছেন খোলা আকাশের নিচে, কেউ বা ভাঙা ঘরে কষ্টে দিন কাটাচ্ছেন। আমার ঘরের টিন সব পুরোই নিয়ে গেছে। এখন আমি আমার ছেলের সন্তান নিয়ে খুব কষ্টে আছি। ঘরে থাকতে অনেক কষ্ট হচ্ছে, বাচ্চা কাচ্চা নিয়ে আমরা সাইকেল সেন্টারে ছিলাম, খাওয়া দাওয়া করতে পারিনি। ভোলায় ঝড়ে 2000-এর বেশি ঘর সম্পূর্ণভাবে ও 5000-এর বেশি ঘর আংশিক ক্ষতি হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে 17,000 হেক্টর জমির ফসল। ক্ষতিগ্রস্ত ও নিহতের পরিবারকে সহায়তার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসক। আশা করছি যে মন্ত্রণালয়ের এই সহযোগিতা আমাদের ভোলা জেলার অনুকূলে আসবে এবং মানুষদেরকে এই ঘূর্ণিঝড়ের যে ক্ষতিকর বিষয় সেটি থেকে তাদেরকে পুনর্গঠিত করার সুযোগ সৃষ্টি হবে। এদিকে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে একেবারে বিধ্বস্ত হয়েছে উপকূলীয় জেলা পটুয়াখালী। জোয়ারের পানিতে পানিবন্দী হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। ঘূর্ণিঝড়ের আঘাতে ভেঙে পড়েছে সমুদ্র ঘেঁষা আরেক জেলা বাগেরহাটের সড়ক যোগাযোগ, বিধ্বস্ত হয়েছে ঘরবাড়ি। পিরোজপুরের ভান্ডারিয়ায় সোমবার রাতে রিমেলের আঘাতে গাছ চাপায় এক বৃদ্ধ দম্পতির প্রাণ গেছে। একই এলাকায় পানিতে ডুবে মৃত্যু হয়েছে আরও এক শিশুর। আপাতত বড় সড়কগুলোর যোগাযোগ ব্যবস্থা করা সম্ভব হয়েছে। আমাদের ইলেকট্রিক তারের উপর গাছ ভেঙে পড়ায় আমাদের বিদ্যুৎ সংযোগে আরো সময় লাগবে। ঘূর্ণিঝড় রিমাল প্রথম আঘাত হানে সুন্দরবন কোলঘেঁষা জেলা সাতক্ষীরায়। বাঁধ ভেঙে ভেসে গেছে ঘেরের মাছ, ভেঙে পড়েছে কাঁচা বাড়ি ঘর ও গাছপালা। তবে প্রশাসনের কর্মকর্তারা বলছেন ক্ষয়ক্ষতির সঠিক হিসাব পেতে আরও কিছুটা সময় লাগতে পারে। এদিকে নরসিংদীর ছগরিয়াপাড়ায় ঝড়ের তোড়ে ইটের স্ট্যাক ধসে পড়ে মৃত্যু হয়েছে এক দম্পতির। সেই সঙ্গে টানা ঝড় বৃষ্টিতে রাজধানীর পাশের জেলা নারায়ণগঞ্জে সৃষ্টি হয় জলাবদ্ধতা। ঘরবাড়ি, গাছপালা উপড়ে পড়া সহ বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক এলাকা। খাগড়াছড়ির আলুটিলায় সোমবার সন্ধ্যা থেকে ভারী বৃষ্টিপাতে সড়কে গাছ ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়লে গাছ কাটার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু হয়েছে। এছাড়া জেলা সদর সহ বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। চেঙ্গি নদী ও মাইনী নদীতে বিপদসীমার কাছাকাছি দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এদিকে বান্দরবানে ভারী বৃষ্টিপাতে রুমা-থানচি সড়কের 5 কিলোমিটার এলাকায় বেইলি ব্রিজ ধসে জেলা শহরের সাথে ভারী যান চলাচল বন্ধ রয়েছে। একই সাথে সোমবার দুপুর থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে জেলা সদর, থানচি, রুমা ও নাইক্ষ্যংছড়ি উপজেলা। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি।
উপকূলে তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় রিমাল। এই নিয়ে আরো জানাতে বাগেরহাট ও সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে জানতে চাই সহকর্মী এস সোহান এবং এরপরে যুক্ত হব শরীফুল্লাহ কায়সার সুমনের সাথে। সোহান আছেন বাগেরহাটে। সোহান, দুদিন পরেও বাগেরহাটে গ্রাহকের কাছে বিদ্যুৎ পৌঁছানো যায়নি। প্রায় 5 লাখ গ্রাহক এখনো অন্ধকারে। কবে নাগাদ বিদ্যুৎ পাওয়া যাবে এই বিষয়ে কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? তন্নি, আপনাকে ধন্যবাদ। আসলে বাগেরহাটের কিছু কিছু এলাকায় কিন্তু বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে এবং পল্লী বিদ্যুতের যে বাগেরহাটের মহাব্যবস্থাপক সুশান্ত কুমার মজুমদার, তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে এবং পল্লী বিদ্যুতের কর্মীরা বিদ্যুতের যে লাইন এবং বিদ্যুতের যে খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো কিন্তু মেরামতের চেষ্টা করছে এবং মেরামত শেষ হলে যত দ্রুত সম্ভব তারা বাগেরহাটের সর্বত্রই বিদ্যুৎ সংযোগ পৌঁছে দেবে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে সেটা আরো একদিন, এমনকি 2 দিন পর্যন্ত সময় লাগতে পারে বাগেরহাটের সব জায়গায় বিদ্যুৎ লাইন পেতে। তন্নি, আপনার মাধ্যমে দর্শকদের আরেকটা বিষয় জানাতে চাই। এই যে 2 দিনের যে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব, এই তাণ্ডবে আসলে বাগেরহাটের পরিস্থিতিটা খুবই ভয়াবহ ছিল। আপনারা জানেন গতকাল সোমবার বেলা 11টায় শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নে মোসাম্মদ ফজিলা বেগম নামের এক ব্যক্তির মৃত্যু হয়। এই নারীর মৃত্যুর অন্তত 5 থেকে 6 ঘন্টা পরে কিন্তু তার প্রতিবেশীরা বিষয়টি জানতে পারে এবং রাতে সেখানে ঘরের উপর থেকে গাছ সরিয়ে কিন্তু তার মরদেহ বের করা হয়। এর পরে আজকে যে মঙ্গলবার, আজকে সকালবেলা তার দাফন সম্পন্ন হয় এবং এই পুরো বিষয়টি কিন্তু মোবাইলের নেটওয়ার্ক না থাকার কারণে এবং ইন্টারনেট ব্যবস্থা সচল না থাকার কারণে জেলা প্রশাসন আজকে বিকেলে জেনেছে এবং মূলত সন্ধ্যা নাগাদ বিষয়টি সবাই জানতে পেরেছে। এছাড়া ক্ষয়ক্ষতির বিষয়ে যদি আপনাদেরকে আরো জানাতে চাই, বাগেরহাটে জেলা প্রশাসনের হিসাবে এই ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বাগেরহাটে 5 লক্ষ মানুষ পানিবন্দী ছিল এবং 35,000 ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 10,000 ঘরবাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া জেলার 35,000 মৎস্যগের ক্ষতিগ্রস্ত হয়েছে, যাতে চাষিদের ক্ষতি হয়েছে 70 কোটি টাকার মতো। এছাড়া আরেকটা বিষয় আমি যদি জানাই, সেটা হচ্ছে এই ঝড়ে যে জলোচ্ছ্বাস সৃষ্টি হয়েছে সেই পানি কিন্তু এখনো সব জায়গা থেকে নামেনি। মোরেলগঞ্জ, মোংলা এবং বাগেরহাট পৌরসভার আর বেশিরভাগ এলাকায় কিন্তু এখনো পানি রয়েছে। এছাড়া নিম্নাঞ্চল তো প্লাবিত রয়েছেই এবং বাগেরহাটে কিন্তু সুন্দরবনের একটা অংশ রয়েছে, সুন্দরবনেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সুন্দরবন থেকে 29টি হরিণের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং 17টি জীবিত হরিণ উদ্ধার করে কিন্তু চিকিৎসা দিয়েছে বনরক্ষীরা। এছাড়াও বন বিভাগের বিভিন্ন অফিস কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমাদেরকে বন কর্মকর্তারা জানিয়েছেন। মূলত বাগেরহাট থেকে এই ছিল আমার কাছে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতির সর্বশেষ খবর। এখন আমরা চলে যাব আরেক উপকূলীয় জেলা সাতক্ষীরায়। সেখানে আমাদের সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন রয়েছেন। সুমন, আমাদেরকে জানাবেন ঘূর্ণিঝড় রিমালে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে আপনার জেলায়? সোহান, ধন্যবাদ আপনাকে। গোটা সাতক্ষীরা জেলাটি হচ্ছে একটা উপকূলীয় এলাকা। এখানে 800 কিলোমিটারের মতো 60-এর দশকের বেড়িবাঁধ আছে, যে বেড়িবাঁধ থেকে কিন্তু প্রতিবারই বাঁধ ভেঙে প্লাবিত হয়ে থাকে। এবার একটি ব্যতিক্রমী ঘটনা ঘটেছে, সেটি হচ্ছে যে সাধারণত আমরা দেখেছি পানি উন্নয়ন বোর্ড এই ধরনের ঘটনার ক্ষেত্রে, বিশেষ করে বছরে তো দুটো তিনটে দুর্যোগের কবলে এই সাতক্ষীরা জেলা পড়ে থাকে, কিন্তু সেই সময় আমরা দেখি দুর্যোগের সময়ে আমাদের পানি উন্নয়ন বোর্ড, আমাদের জেলা প্রশাসন, আমাদের জনপ্রতিনিধি সবার একটা চোর পুলিশ একটা অবস্থান থাকে, তারা কিন্তু দূরে সরে থাকে।
থাকে। কিন্তু এইবার একটি ব্যতিক্রমী ঘটনা ঘটেছে, এবার একটি সমন্বয় হয়েছে, যে সমন্বয়টির ফলাফল কিন্তু আমরা হাতে হাতে দেখেছি। আমরা যেখানে অবস্থান করছিলাম সেখানে অন্তত 40টি গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিল, টেলিভিশন এবং পত্রিকার। সেখানে কিন্তু আমরা স্পষ্টত দেখেছি যে জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, বন বিভাগ সবাই আলাদা আলাদা করে স্থানীয় মানুষের সাথে সমন্বয় করে এবার কিন্তু কাজটি করবার কারণে আমরা দেখেছি যেটি সব থেকে আলোচিত দ্বীপ ইউনিয়ন গাবুরা, যেখানে সরকারের মেগা প্রকল্প অর্থাৎ টেকসই বেড়িবাঁধের কাজ চলছে, সেখানে কিন্তু এবার বাঁধটি ভাঙেনি এবং কোথাও ওইভাবে ভাঙেনি। এখানে একই সাথে বলে রাখা দরকার, এবার কিন্তু সব সুন্দরবনের যে আমরা সাতক্ষীরার যে পশ্চিম বন বিভাগ সাতক্ষীরা রেঞ্জ, সেখানে কিন্তু আমরা দেখেছি সেখানে কিন্তু বরং জীবিত প্রাণীকুলদেরকে কিন্তু ভেতরে পাঠানোর একটা প্রক্রিয়া চলেছে। এই যে চিত্রটি কিন্তু একটা ইতিবাচক দিক। আরেকটি বিষয় এখানে উল্লেখ করা প্রয়োজন, সেটি হচ্ছে যে এখানে কিন্তু জেলা প্রশাসন একটি তালিকা দিয়েছে, ক্ষতিগ্রস্তের তালিকা। সেখানে কিন্তু একটি ভালো দিক হচ্ছে এবার তুলনামূলক আশ্রয় কেন্দ্রের সংখ্যা কিন্তু বেশি ছিল। সেটি হচ্ছে প্রতিবাদ থাকে 400-র মতো, প্রায় 400, আর এবার 887টি আশ্রয় কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান সেগুলো কিন্তু প্রস্তুত করা হয়েছিল। সেখানে খাবারের অপ্রতুলতা আমার কাছে মনে হচ্ছে, সেখানে শুকনো খাবার, মুড়ি চানাচুর এগুলোই ছিল, কিন্তু আরেকটু নজর দিলে সেটি আরো ভালো হতো। এটিতে কিন্তু আমরা দেখেছি যে মানুষটি মারা গিয়েছেন, শওকত, বয়োবৃদ্ধ মানুষ, তিনি আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথেই কিন্তু মৃত্যুবরণ করেছেন। এটি কিন্তু দিনের দিকে তাদেরকে নিয়ে যেতে পারলে আরো ভালো হতো এবং এই তৎপরতাটি আরো দৃশ্যমান হওয়া দরকার ছিল। এখানে বলে রাখা দরকার যে এবার দুর্যোগ কবলিত ইউনিয়নের সংখ্যা ধরা হয়েছে 40টি, আশ্রিত মানুষের সংখ্যা ছিল 40,000-এর বেশি, আশ্রিত প্রাণীর সংখ্যা হচ্ছে 2693টি। আমরা দেখেছি এবার কিন্তু বেশ কয়েকটি মুরগির খামার কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত প্রাণী সম্পদ অধিদপ্তরের কোনো বক্তব্য পাইনি, তার নাম্বারে আমরা এখনো পর্যন্ত তাকে ব্যক্তিকে পাইনি। আমরা যেহেতু শহরে কার্যক্রমটি এখনো করতে পারিনি। আমরা একটা ইতিবাচক দিক হচ্ছে আজকে যখন আমরা যেসব ঘর বাড়ি ভেঙেছে, বিশেষ করে জেলা প্রশাসন বলেছেন এবার বিধ্বস্ত ঘর বাড়ির আংশিক সংখ্যা হচ্ছে 1192টি এবং সম্পূর্ণ 200 সেই জায়গায় কিন্তু আমরা দেখেছি যে জেলা প্রশাসন, আমরা যখন এই চিত্রটি তুলে ধরছিলাম তখন কিন্তু জেলা প্রশাসন 5 মিনিটের মধ্যে সেখানে উপস্থিত হয়েছেন এবং সেই কাজগুলিকে তিনি লক্ষ্য করেছেন এবং একটি বিষয় কিন্তু তিনি স্পষ্ট করেছেন যে এই ক্ষতির শিকার মানুষরা দলবাজি বা পক্ষপাতিত্বের শিকার হয়ে উপকারভোগী হবেন না, তারা সরকারের নীতিমালা অনুযায়ী উপকারভোগী হবেন। এই ছিল সর্বশেষ। দর্শক, আমরা আপনাদেরকে এই মুহূর্তে ফিরিয়ে নিয়ে যাচ্ছি অন্যান্য খবরের জন্য স্টুডিওতে। এই ছিল সর্বশেষ। তন্নি, সুমন, ধন্যবাদ আপনাকে। সেই সাথে ধন্যবাদ জানতে চাই সোহানকেও। দর্শক, আমাদের সহকর্মীরা বাগেরহাট এবং সাতক্ষীরা থেকে যুক্ত হয়েছিলেন উপকূলে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব সম্পর্কে জানাতে। দেখছেন সংবাদ রাত পোহালেই শুরু হচ্ছে তৃতীয় ধাপের 87টি উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ। সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল 4টা পর্যন্ত। তবে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত উপকূলীয় 22টি উপজেলায় নির্বাচন স্থগিত করা হয়েছে। এসব উপজেলায় নির্বাচনের তারিখ পরে জানানো হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে শুভশ্রী রায়ের ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার সকাল থেকে শুরু হয় কেন্দ্রে কেন্দ্রে সরঞ্জাম পাঠানোর কার্যক্রম। জেলা রিটার্নিং অফিসার কার্যালয় থেকে নির্বাচনী সরঞ্জাম বুঝে নেন প্রিসাইডিং কর্মকর্তারা। সকালে রংপুরের 2টি উপজেলায় ভোট কেন্দ্রে পাঠানো হয় ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে সব প্রস্তুতি নেওয়ার কথা জানান নির্বাচন সংশ্লিষ্টরা। ইতিমধ্যে আমাদের প্রস্তুতিমূলক কার্যক্রম আমরা সম্পন্ন করে ফেলেছি এবং কেন্দ্রে কেন্দ্রে মালামাল বন্টন হয়ে গেছে। দুপুর থেকে ময়মনসিংহের ফুলবাড়িয়া, ত্রিশাল ও ঈশ্বরগঞ্জ উপজেলায় শুরু হয় নির্বাচনী সরঞ্জাম বিতরণ। পরে কেন্দ্রে কেন্দ্রে পুলিশি নিরাপত্তায় এসব সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
বগুড়া সদরের 146টি কেন্দ্র সহ 332টি কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। নির্বাচনকে সুষ্ঠু করতে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান কর্মকর্তারা। বগুড়া সদর উপজেলার নির্বাচনের যে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি এটি এখনো পর্যন্ত ভালো রয়েছে এবং আমরা 4 প্লাটুন বিজিবি পেয়েছি। দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলা কার্যালয় থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী মালামাল। সে সাথে মানিকগঞ্জ সদর এবং সাটুরিয়া উপজেলার 176টি ভোট কেন্দ্রে ইভিএম সহ অন্যান্য সরঞ্জাম বিতরণ করা হয়। এছাড়া কুমিল্লা, শরীয়তপুর, ফেনী, রাঙ্গামাটি সহ অন্যান্য উপজেলায় ভোটের সরঞ্জাম পাঠানো হয়েছে। তৃতীয় ধাপে ফেনী সদর, দাগনভূঞা ও সোনাগাজী উপজেলায় হবে ভোট গ্রহণ। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয় ভোটের সামগ্রী। ভোট সুষ্ঠু করতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইসি আলমগীর। আমরা কোনো ধাপে আশা করি না যে কোনো সংশোধন হবে, কারণ আমরা সবসময় চাই যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী খুব কঠোর অবস্থানে আছে, নির্বাচনের যারা পরিচালনার দায়িত্বে আছেন তারা কঠোর অবস্থানে আছে, কমিশন কঠোর অবস্থানে আছে। তবে ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত 19 উপজেলার ভোট কবে হবে সে সিদ্ধান্ত পরে জানানো হবে বলেও জানান নির্বাচন কমিশনার। যেগুলো বন্ধ আছে এগুলোর ডেট কবে হয় এখনো আমরা আলোচনা করে ঠিক করিনি, কারণ এটা ডিপেন্ড করবে আবহাওয়া কেমন থাকে, এক স্থানীয় ভাবে কবে করা যায় সেই স্থানীয় প্রশাসনের একটা প্রস্তুতির ব্যাপার আছে, 3 নম্বর সামনে ঈদ আছে, কোরবানি ঈদ, এই সমস্ত বিষয় বিবেচনা করে এবং যেহেতু আমাদের চতুর্থ ধাপে আরেকটা নির্বাচন আছে, তো চতুর্থ ধাপ যেহেতু 5 তারিখে নির্বাচন, এরপরেই বোঝা যাবে আসলে কবে করা যাবে। তৃতীয় ধাপের এই নির্বাচনে কোথাও ব্যালট আবার কোথাও ইভিএম এ ভোট অনুষ্ঠিত হবে। সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। রাত পোহালে তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানাতে ময়মনসিংহ ও কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ এবং সুমন কবির। প্রথমে চলে যাচ্ছি ময়মনসিংহে। ইলিয়াস, কোথাও ব্যালট আবার কোথাও ইভিএম এ ভোট অনুষ্ঠিত হবে, এবার কি ধরনের প্রস্তুতি দেখছেন আপনি? তন্নি, অসংখ্য ধন্যবাদ। ময়মনসিংহের 3টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে, অর্থাৎ রাত পোহালেই কিন্তু নির্বাচন। সকাল 8টা থেকে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। ইতিমধ্যেই সকল ধরনের প্রস্তুতি কিন্তু সম্পূর্ণ করেছেন নির্বাচন কমিশন। আমরা দেখেছি আজকে দুপুর থেকে বিকেল পর্যন্ত কিন্তু নির্বাচনী সরঞ্জামাদি রয়েছে, সেই সরঞ্জামাদি প্রত্যেকটি কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে। অর্থাৎ ময়মনসিংহের ত্রিশাল, ফুলবাড়িয়া এবং ঈশ্বরগঞ্জ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই 3টি উপজেলার 352টি কেন্দ্রে কিন্তু আজকে নির্বাচনী সরঞ্জামাদি পাঠানো হয়েছে। ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে সেই সরঞ্জামাদি পাঠানো হয়েছে। এছাড়াও আগামীকাল সকালে কিন্তু ব্যালট পেপার পাঠানো হবে, সেই বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশন থেকে। আমি যদি বলি যে 3টি উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে 41 জন প্রার্থী কিন্তু তারা প্রচারণা শেষ পর্যায়ে কিন্তু আজকে প্রচারণা শেষ করেছেন এবং তারা প্রত্যেকেই কিন্তু জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেছেন এবং তারা বলছেন যেহেতু বৈরী আবহাওয়া, সেই বৈরী আবহাওয়ার মধ্যে কিন্তু তারা ভোটারদের উপস্থিতি নিয়ে কিছুটা শঙ্কায় আছেন এবং তারা বিকল্প, যদি আবহাওয়ার পরিস্থিতি যদি খারাপ থাকে তারা কিন্তু বিকল্প ব্যবস্থা করে রেখেছেন, অর্থাৎ ভোটাররা যেন ভোট কেন্দ্রে নির্বিঘ্নে এসে তারা ভোট প্রয়োগ করতে পারে সেই লক্ষ্যে কিন্তু তারা ব্যবস্থা রেখেছেন। সেই বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন বেশ কয়েকজন প্রার্থী। আমরা ভোটারদের সঙ্গেও কথা বলেছিলাম, ভোটাররা বলছেন যে উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে তারা তাদের পছন্দের প্রার্থীকে কিন্তু ভোট দিয়ে নির্বাচিত করতে চান এবং তারাও কিন্তু মুখিয়ে আছেন যে আগামীকাল সকালে ভোট কেন্দ্রে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কিন্তু তারা ভোট প্রদান করতে চান। সেই বিষয়টি কয়েকজন ভোটার আমাদেরকে নিশ্চিত করেছেন। 3টি উপজেলায় প্রায় ভোটার রয়েছে, 11 লাখ ভোটার রয়েছে এবং সেই বিষয়টি মাথায় রেখে আইন শৃঙ্খলা বাহিনী তাদের যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, অর্থাৎ প্রত্যেকটি কেন্দ্রে কেন্দ্রে আনসার পুলিশ সদস্যের পাশাপাশি আমরা লক্ষ্য করেছি র্যাব এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে কিন্তু বিজিবি কাজ করবেন, সেই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এছাড়াও প্রত্যেকটি ইউনিয়নে কিন্তু একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ থাকবেন এবং তারা কিন্তু সবসময় কঠোর নজরদারির মধ্যে কিন্তু তারা প্রত্যেকটি কেন্দ্র কিন্তু রাখবেন। অর্থাৎ নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে যে ভোট কেন্দ্রে কারো পেশি শক্তি ব্যবহারের কোনো সুযোগ নেই, অর্থাৎ কেউ যদি পেশি শক্তি ব্যবহার করতে চায় তাহলে কিন্তু তাৎক্ষণিকভাবেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং সেই বিষয়ে আজকে যারা বিশেষ করে যে নির্বাচনী সরঞ্জামাদি যাদের হাতে বুঝিয়ে দেওয়া হয়েছে, পোলিং এবং প্রিজাইডিং অফিসার যারা
যারা সহকারী প্রিজাইডিং অফিসার যারা আছেন তাদেরকে কিন্তু কঠোর নির্দেশনার মধ্য দিয়ে সেই সরঞ্জামাদি বুঝিয়ে দেওয়া হয়েছে এবং ভোট কেন্দ্রে কেউ যদি গোলযোগের চেষ্টা করেন এবং তারা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা কিন্তু তাদেরকে দেওয়া হয়েছে। আমরা বেশ কয়েকজন প্রিজাইডিং এবং সহকারী প্রিজাইডিং কর্মকর্তার সঙ্গেও কিন্তু কথা বলেছিলাম। তারা বলছেন যে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে তাদের যে নির্দেশনা, সেই নির্দেশনা কিন্তু তারা ভোট কেন্দ্রে কিন্তু তারা সেই নির্দেশনা মেনে কিন্তু তারা ভোট প্রদান কার্যক্রম শুরু করবেন। এবং প্রথম এবং দ্বিতীয় ধাপে ময়মনসিংহের যে 6টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল একেবারেই শান্তিপূর্ণ এবং নির্বিঘ্ন সেই 6টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তৃতীয় দফায় ময়মনসিংহের 3টি উপজেলাতেও কিন্তু সেই লক্ষ্যে প্রশাসন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন এবং তারা প্রত্যাশা রাখছেন যে আগামীকালের যে ভোট গ্রহণ, সেই ভোট গ্রহণ কিন্তু ময়মনসিংহে সুষ্ঠু সুন্দর পরিবেশের মধ্য দিয়ে সেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং কারো সেখানে পেশি শক্তি ব্যবহারের কোনো সুযোগ থাকবে না। সেই লক্ষ্যে তাদের যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থার বলয় কিন্তু তারা একেবারেই তৈরি করেছেন এবং বিশেষ করে পথচারী সহ অন্যান্য যানবাহনের ক্ষেত্রেও কিন্তু বিশেষ নির্দেশনা রয়েছে এবং সেই নির্দেশনা মোতাবেক কিন্তু পথচারী যারা আছেন এবং যানবাহন ব্যবহার করবেন তাদেরকে কিন্তু সেই পথচারী নির্দেশনা মেনে চলার কিন্তু পরামর্শ দেয়া হয়েছে। অর্থাৎ বলা যায় যে নির্বাচনকে শান্তিপূর্ণ এবং নির্বিঘ্ন করতে প্রশাসনের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু তারা ইতিমধ্যেই নিয়ে রেখেছেন এবং প্রত্যেকটি কেন্দ্রে কেন্দ্রে সেই প্রস্তুতি থাকবে এবং ভোটারদেরকে কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে তারা যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সেই লক্ষ্যে তারা কিন্তু আহ্বান জানিয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে নির্বাচনের শেষ মুহূর্তে এবং নির্বাচনী সরঞ্জাম নিয়ে যে প্রস্তুতি তা নিয়ে সর্বশেষ তথ্য। দর্শক, এই বিষয়ে জানতে আমরা এখন চলে যাব কুমিল্লায়, সেখান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী সুমন কবির। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। আপনি যেটা বলছিলেন, কুমিল্লার 6ষ্ঠ জেলা উপজেলা পরিষদ নির্বাচনে আগামীকাল 3 ধাপের নির্বাচন হতে যাচ্ছে। তবে একটা জানা কি, কুমিল্লার যে 4টা উপজেলা রয়েছে, কুমিল্লার দেবিদ্বার, বরিশা, মুরাদনগর, বামনপাড়া, 4টি উপজেলা আমরা দেখেছি 14 জন চেয়ারম্যান প্রতিনিধিত্ব করছেন, 27 জন ভাইস চেয়ারম্যান প্রার্থী আসলে নির্বাচন অংশগ্রহণ করছেন। তবে একটা বিষয় জানা রাখি, কুমিল্লার 4টি উপজেলা আমরা দেখেছি কোনো ধরনের সংঘাত ছাড়াই, বিচ্ছিন্ন দিয়ে একটা ঘটনা ব্যতীত বড় ধরনের সংঘাত ছাড়াই আসলে নির্বাচন গতকাল তারা শেষ করেছেন। তবে আজকে আপনি দেখেছি প্রায় 400-র অধিক কেন্দ্রে আসলে আপনার ব্যালট পেপার বিতরণ করেছে, ব্যালট পেপার নির্বাচনের সরঞ্জাম। তাছাড়া আপনাদের প্রায় 3100 আনসার সদস্য এবং পুলিশ সদস্য রয়েছে, প্রায় 1000-এর অধিক, প্রায় 57 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এবং আপনাদের জানিয়ে রাখি, কুমিল্লা আমি দেখেছি যে জেলা পুলিশ সুপার আমাদেরকে জানিয়েছে, জেলা প্রশাসক অন্তর্গত মুশফিকুর রহমান জানিয়েছেন এবং সেই ক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তা মনির হোসেন চৌধুরী বলেছেন যে আসলে কুমিল্লার নিরাপত্তার চাদরে আসলে যাতে ভোটাররা 14 লক্ষের অধিক ভোটার রয়েছে 4টি উপজেলায়, তারা বলছেন যে আগামীতে সুষ্ঠু নির্বাচন করার লক্ষ্যে কুমিল্লার যথোপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। তো সকলকে আহ্বান করেছেন ভোট কেন্দ্রে যাওয়ার জন্য এবং সুষ্ঠুভাবে ভোট প্রয়োগ করার জন্য, কোনো ধরনের সমস্যা হবে না মানুষকে আশ্বস্ত করেছেন। এবং সেই সাথে যারা 14 জন প্রার্থী রয়েছেন এবং তারা প্রত্যেক ভোটার ধারে ধারে গিয়েছেন এবং বলেছেন আমাকে একটাবার সুযোগ দেওয়া হোক, তাহলে আমি এই প্রতিটা উপজেলা, যার উপজেলা তার একটা মডেল উপজেলা হিসেবে তারা গঠন করবে এবং মডেল উপজেলা তারা যে ধরনের কাজ করা দরকার তারা সেই ধরনের কাজ করবেন। তবে আরো জানিয়েছেন যে কুমিল্লা কোনো সংঘাত আমরা চাই না, সকল প্রার্থী যারা রয়েছেন তারা বলছেন যে নির্বিঘ্নে সকলে ভোটার কেন্দ্রে আসেন, ভোট প্রয়োগ করবেন এবং আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। প্রতিটি 3টি কেন্দ্র করে একটা নির্বাহী ম্যাজিস্ট্রেট আসলে নিয়োগ দেওয়া হয়েছে, আমাদেরকে তথ্য দিয়েছেন। আজকে আর একটা বিষয় জানা কি, কুমিল্লা প্রতিটি ভোট কেন্দ্রে আসলে অনেক ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা আসলে বেশ লাগানো হয়েছে এবং সেই সাথে ব্যালট পেপার যদি ভোট দেওয়া হবে সকালের দিকে ব্যালট পেপার পৌঁছানো প্রতিটি কেন্দ্রে। তবে আরেকটা বিষয় বলে রাখি তন্নি আপনার মাধ্যমে, যে কুমিল্লার যে 4টি উপজেলা নির্বাচন হতে যাচ্ছে সুষ্ঠু অবাধ নির্বাচন করার লক্ষ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ইতিমধ্যে। তবে আপনাকে আমি জানিয়ে রাখি তন্নি, কুমিল্লায় আমরা দেখেছি ব্যাপক প্রচারণা আসলে তারা করেছেন, সকল ভোটারদের মাঝে তারা গিয়েছেন এবং বলেছেন যে সুষ্ঠু ভোট হবে, আপনার সকল কেন্দ্রে আসুন, নির্বিঘ্নে কেন্দ্রে আসুন। তবে কুমিল্লার দেবিদ্বার যে উপজেলাটি রয়েছে সেখানে আসলে আমরা জানি তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা ইলেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে আসলে এখানকার যে এমপি আবুল কালাম আজাদ ওনারা আপনার ছোট ভাই আসলে মামুন ইলেকশন করছেন, সেই কারণে কুমিল্লার দেবিদ্বার ইলেকশনটা। আর যেহেতু উত্তর জেলা যে সাধারণ সম্পাদক সব রয়েছে রুল আমিন
মাস্টার ওনার ওয়াইফ আসলে নির্বাচন করছেন, সেই ক্ষেত্রে দুইজনের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে দেবীদের উপজেলার নিরাপত্তা চাদর আসলে রয়েছে, যদিও দেবীদের উপজেলা কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, আমরা জানি কয়েকটা অফিস ভাঙচুর হয়েছে। আসলে সবকিছু মিলিয়ে আপনারা জানেন দেবীদ্বারের যে থানার ওসি এই সেজন্য আসলে প্রত্যাহার হয়েছে। সবকিছু মিলিয়ে বলা যায় কুমিল্লা আগামী দিনে নির্বাচন আসলে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হবে। এ ছিল কুমিল্লা থেকে সর্বশেষ তন্নি। জি সুমন, আপনাকে ধন্যবাদ। সেই সাথে ইলিয়াসকেও ধন্যবাদ জানাতে চাই। দর্শক, উপজেলা নির্বাচনের প্রস্তুতির সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ এবং সুমন কবির। সংবাদ রাতের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। সাভারের বিতর্কিত উপজেলা চেয়ারম্যান রাজীবের অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদক তদন্তে কমিটি, তথ্য পেতে বিভিন্ন দপ্তরে চিঠি। সাবেক আইজিপি বেনজিরকে জিজ্ঞাসাবাদ করবে দুদক, 6 জুন তলব। অপরাধী যেই হোক তদন্তে বাধা নেই, জানালেন কাদের। উপকূল জুড়ে কেবল ঘূর্ণিঝড় রেমালের ক্ষতচিহ্ন, খোলা আকাশের নিচে লাখ লাখ মানুষ, দুর্গতদের সহায়তার নির্দেশ প্রধানমন্ত্রীর। 87 উপজেলায় ভোটকাল পাঠানো হয়েছে সরঞ্জাম, স্থগিত 22 উপজেলার বিষয়ে সিদ্ধান্ত পরে, জানালো নির্বাচন কমিশন। এই ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।